তো চিকিৎসা চিকিৎসকদের কাজ, আর চিকিৎসার বড় একটা অংশ হচ্ছে ডায়াগনোসিস। জ্বর আসে না আমাদের, মোটামুটি সবারই ফ্যামিলিতে টুকটাক পাওয়া যাবে জ্বর হয়। কিছু জ্বর আসে ওষুধ খাওয়া লাগে এমনি চলে যায়, কিছু জ্বর না পা খেলে চলে যায়, কিছু জ্বর যেতে চায় না, তখন অ্যান্টিবায়োটিক খেতে হয়। কিছু জ্বর অ্যান্টিবায়োটিকেও যায় না, তখন আবার ইনজেকশন নিতে হয়, অ্যান্টিবায়োটিক ইনজেকশন 14-15টা নিতে হয় নাকি। তো সবগুলার প্রাথমিক লক্ষণ কি? জ্বর, তাপমাত্রা বাড়লো। আমার যে জ্বরটা আসছে বা আমার কাছে যে রুগীটা আসছে, সে যে জ্বর নিয়ে আসছে এটা কোন জ্বর, এটা বুঝবে কে? চিকিৎসক। রোগ নির্ণয় বুঝতে হবে। চিকিৎসার মূল একটা অংশ হচ্ছে চিকিৎসক। আপনি যদি গুগলে সার্চ করেন যে পেট ব্যথা হলে কি ওষুধ খেতে হয়, গ্যাস্ট্রিক হলে কি ওষুধ খেতে হয়, হার্টে ব্যথা করলে দেখাই দিবে সে। আপনার এই ব্যথাটা কিসের ব্যথা, এই যে ডায়াগনোসিস, এইটার কোনো শর্ট কোর্স নাই। এটা ডায়াগনোসিস, রোগ নির্ণয়, এইটা ডাক্তারের কাজ। আর এই ডাক্তার হওয়ার জন্যে, মানে ডাক্তার কাকে বলে? আপনারা করতেছেন না? ডাক্তার লেখেন নামের আগে, কেউ লেখেন? কিন্তু ডাক্তারি তো করতেছেন। ডাক্তার কাকে বলে? মানে যদি আমরা একটু অফিসিয়াল ভাবে চিন্তা করি, দেশের প্রচলিত আইনে যারা প্রচলিত আইনের প্রতিষ্ঠানে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে, তাদেরকে ডাক্তার বলে কিনা বলেন? একজন মানুষ খুব ভালো চিকিৎসা করতে পারে কিন্তু সে তার কোনো সার্টিফিকেট নাই, তাকে কি ডাক্তার বলবে? কেউ বলবে না। এখানে সার্টিফিকেশন একটা বিষয় আছে। তো আমাদের দেশে চিকিৎসার কয়েকটা ব্রাঞ্চ আছে, কয়েকটা পদ্ধতি আছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক। এই ইউনানি আয়ুর্বেদিক বোর্ড একসাথে, আর অ্যালোপ্যাথির বোর্ড আলাদা, হোমিওপ্যাথির বোর্ড আলাদা। এই তিনটাই আমাদের দেশে মেইনলি চিকিৎসার অফিসিয়ালি একাডেমিক কাউন্সিল সহ আছে, বোর্ড সহ। তাদের এখান থেকে পাশ করার জন্য মিনিমাম, আপনার অ্যালোপ্যাথিতে তো শর্ট কোর্স নাই, 6 বছর 7 বছর লাগে এমবিবিএস পাশ করতে। ইউনানিতে কমপক্ষে 4.5 বছর লাগে ডিপ্লোমা করতে, ব্যাচেলর করতে লাগে তো 5-7 বছর লাগে। হোমিওতেও তাই, ডিপ্লোমা 4 বছরের, 4.5 বছরের, আর ব্যাচেলর 6 বছরের। এরপরে তারা রুগী দেখা শুরু করে নাকি, নাকি ভর্তি হয়েই রুগী দেখে? তো যেই ব্যক্তি 4 বছর, 5 বছর, 6 বছর পরে রুগী দেখলো, আর আমি একটা 3 দিনের ট্রেনিং করে রুগী দেখা শুরু করলাম, দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি কোন জিনিস শিখতেছি, এবার তারা কোন জিনিস শিখতেছে বলেন? বুঝতে পারছেন? এই জন্য মানে আমরা এখানে ডাক্তারি শেখাচ্ছি না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ডাক্তারি মানে বরং ডায়াগনোসিস শেখাচ্ছি না, কিন্তু ডায়াগনোসিস শেখার কোনো শর্ট কোর্স নাই, এটা বাস্তবতা আমাকে মানতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় হাতের কাজ, যেটা হাতের কাজ খুব সুনিপুণভাবে, ধরেন ফার্নিচার বানায়, স্বর্ণের কানের দুল, হাতের আংটি, গলার চেইন, কত সুন্দর করে সূক্ষ্ম কাজ করে না, ওকে কি জিজ্ঞেস করে যে আপনি কি পাস করছেন? তো হিজামা চিকিৎসা একই সাথে একটা হাতেরও কাজ। তো হিজামাটা যদি আপনি ভালো করে শিখে নেন, এটা কিভাবে করতে হয়, মূল কাজটা কি করতে হয়, এইটা যদি আপনি শিখেন, দেখেন ডাক্তারের কাছে গেল, হোমিওপ্যাথি ডাক্তারের আপনার চেম্বার দেখছেন কিনা, হাজার হাজার ওষুধের বোতল দেখছেন কিনা? তো কোনটা থেকে ওষুধ দিবে? তো যারা ওষুধ ভিত্তিক চিকিৎসা দেন তাদের অনেক কিছু পড়তে হয়। প্রথমত কোন ওষুধের গুণ কি, এই ওষুধ কাকে দিব, কাকে দেওয়া যাবে না, দিলে কি মাত্রায় দিব, কয় বেলা দিব, বা কোন পাওয়ারে দিব, কত এক্স দিলে একটা রিয়াকশন হতে পারে, তখন আবার আমাকে এটাকে মিনিমাইজ করার জন্য আবার কি দিব, এটা সব অনেক কিছু পড়তে হবে না? অ্যালোপ্যাথিতেও তাই, ঔষধ ভিত্তিক যারা চিকিৎসা করে। আবার একটা রুগী গেছে পায়ের ব্যথা নিয়ে, আরেকটা রুগী গেছে মাথা ব্যথা নিয়ে, আরেকটা রুগী গেছে হার্টের, তার ধরেন ব্লক হয়ে গেছে। সবার ক্ষেত্রে চিকিৎসা কি সেম হবে? ওষুধ কি এক হবে? কারো ওষুধ লাগবে, কারো ইঞ্জেকশন লাগবে, কারো অপারেশন লাগবে, কারো ব্যায়াম লাগবে। এই দিকটা চিন্তা করলে হিজামাটা একটু ভিন্ন আঙ্গিকে আমরা চিন্তা করি, যে হিজামার ক্ষেত্রে সে সমস্যা যেটা নিয়ে আসুক, সমাধান কিন্তু একটাই অধিকাংশ ক্ষেত্রে। তাকে আমরা কি করি, কাপ বসাই আমরা স্ক্র্যাচ করি। এই যে আমরা হিজামা দেখতেছি না, হিজামার ছবি,
যত সমস্যা নিয়ে আসুক, ধরেন একটা মানুষ নিয়ে আসছে, তার দেখেন এখানে মুখে করা হয়েছে, এখানে মুখে দেওয়া হয়েছে, এখানে পিঠে, পায়ে, হাতে, ঘাড়ে কাপ বসিয়ে রক্ত বের করা হচ্ছে। হিজামার মূল অংশ কিন্তু এটাই। যারা অলরেডি হিজামা করাইছেন নিজের শরীরে বা যারা করতে দেখছেন, এইরকমই তো। হ্যাঁ, আপনার এখানে উপরে চর্মরোগ হয়েছে, আপনি হিজামা করছেন, ভালো হয়ে গেছে, ভিতরের সমস্যা, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, লিভারের সমস্যা, এই ভিতরের প্রবলেম বা গ্যাস্ট্রিক কেমনে ভালো হয় ব্যাখ্যা আমরা বিস্তারিত পড়বো। বাকি চিকিৎসা তো আমরা এটাই করি। এইখানে যে আমি কাপ বসাই, এখানে উপরের চামড়ার সমস্যা হলেও এখানেই বসাবো, এর ভিতরে যে যে অর্গান আছে, এর ভিতরে লিভার আছে বা হোল অ্যাবডোমেনের কথা আমি চিন্তা করি, এখানে ইন্টেস্টাইন আছে, এখানে স্টোমাক আছে, স্প্লিন আছে, প্যানক্রিয়াস আছে, ভিতরের প্রবলেম হলো আমরা উপরেই কাপ বসাই, কাজ তো একটাই। বুঝতে পারছেন? তো হিজামাতে আমরা মেইনলি আসলে কি করি? হিজামাতে আমরা চামড়ার উপরে কাপ বসাই। কাপ বসাই প্রথমে বায়ু শূন্য করা হয় কাপটাকে। একটা ট্রলি আছে ভিতরে, দেখেন সাদা কালো ট্রলিটা একটু কষ্ট করে নিয়ে নেন। তো নিজের শরীরে কে কে হিজামা করছেন? এখানে বড় একটা অংশ করেন নাই। আচ্ছা, কাউকে করতে দেখছেন বা অনলাইনে তো দেখছেন, তাই না? তো এইরকম কাপ বসানো হয় না? দেখেন কাপ বসানো হয়তো, আচ্ছা কিছুদিন আগে আমাদের একটা ক্লাস ছিল, ক্লাসের স্যারের একটা সুন্দর সিস্টেম আমার কাছে ভালো লাগছে। সিস্টেমটা হলো আধা ঘন্টা 1 ঘন্টা পর পর জায়গা চেঞ্জ করতে বলে, যে একটু মিক্সড হয়ে বসেন এখন, তাইলে পেছনে যারা আছে তারা সামনে বসতে পারলো বা হলো। তো আপনারা একটু এটা করলে খুব ভালো হবে, ঠিক আছে? এখন করবেন না, একটু পরে করবেন? না না না, আমার সিদ্ধান্ত কেন, আপনারা নিজেরা করবেন। দেখেন, আচ্ছা একটু পরেই করেন। চামড়ার উপর কাপ বসানো, এই যে কাপ, এটা কি লেগে আছে? লেগে নাই। এখন জাস্ট আমি যেখানে বসাই দিলাম, বসাই বায়ু শূন্য করলাম, মানে ভিতরের বাতাসটাকে বের করে দিলাম, বাস। এই যে প্রথম কাজটা হলো, যে প্রথম ছবিটা হলো, এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। তারপরে এইটা খুলে সার্জিক্যাল ব্লেড বা নর্মাল ব্লেড দিয়ে স্ক্র্যাচ করা হয় হালকা করে, আবার কাপটা লাগাই দেওয়া হয়। কাপ লাগানোর পরে এখান থেকে রক্তটা বের হয়, এই যে এরকম রক্তটা বের হয়। ক্লিয়ার? এটা হলো হিজামার মূল ধাপ, মূল অংশটা হিজামা এটার, ঠিক আছে? কিন্তু এইটা করতে গিয়ে অনেকগুলা চিন্তা ভাবনা করতে হয়, কাদেরকে করব, কাদেরকে করব না, কোথায় করা যাবে না, হ্যাঁ, রোগীর কোন দিকটা আমাকে বিবেচনায় নিতে হবে, কোন অবস্থায় আমরা দিব না, ঠিক আছে? প্রথমে আমরা হিজামার যে ধাপটা, হিজামাতে আমরা কি করি? কাপটা বসাই, কাপটা বায়ু শূন্য করি, মানে কাপটা লেগে গেল, চামড়ার সাথে লেগে থাকে কাপটা, বুঝতে পারছেন কিনা? চামড়ার সাথে কাপটা লেগে গেল, দেখেন এই যে বেদে দেখছেন কেউ? বেদেটা যে কাজ করে দেখছেন কেউ? ওদের এটা মুখে লাগিয়ে টান দেয়, ভিতর থেকে চুষে বের করে বাতাসটা। ওই কাজটা এটার জন্য একদম বাস সহজ হয়ে গেল, টান দিয়ে বের করলাম আমরা। এই যে ওই কাজটা কত সহজ হয়ে গেল, এটা আসার কারণে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। কিন্তু তো এইভাবে লেগে থাকবে, এইভাবে আমরা মোটামুটি 3 থেকে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট রাখি। এখানে একটু কালার হয়, খুলে এটা একটু লালচে হবে, এখন রক্ত জমান বাঁধবে এখানে। এখন ব্লেড দিয়ে হালকা করে আঁচড় দেওয়া হয়, কোনো রক্ত বের হবে না এখনো। যখন আবার আমি এটা টান দিব তখন রক্তটা বের হবে। এইটাই হচ্ছে হিজামার মূল কাজ। এখন এখানে সতর্কতার বিষয় হলো, অনেক রোগীকে করা যাবে না হিজামা, অনেক সুস্থ রোগীর শরীরে বিভিন্ন অংশে করা যাবে না। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে? এখানে বিষয় হলো সবসময় মাথায় রাখবেন, কেউ মনে হয় আসছে, সবসময় মাথায় রাখতে হবে সবাই আমাদের রোগী না, এটা মাথায় রাখতে হবে। সবাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চেয়ার এনে দেন তো ওরকম থেকে, কষ্ট করে। সবাই আমাদের রোগী না, আর আমরা ডাক্তার না, এটা মাথায় রাখতে হবে। নাকি ডাক্তার ভাববো নিজেকে? সবাই আমাদের